এবারও কোরবানির চামড়ার প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের, লক্ষ্যের চেয়ে কম সংগ্রহের আশঙ্কা। কোরবানির অর্থনীতি 1 লাখ কোটি টাকা ছাড়ানোর আশা, সরকারকে সঠিক হিসাব রাখার তাগিদ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এবারও কোরবানির পশুর চামড়ার প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। রাজধানীর লালবাগের পোস্তায় প্রতিটি গরুর চামড়া আকারভেদে 400 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির চামড়া বিক্রি হচ্ছে 10 টাকায়। হতাশ মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, এ চামড়ার দাম গত বছর আরও বেশি ছিল, এবার চামড়া সংগ্রহ গতবারের চেয়ে কম হবে বলছে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি। কোরবানি ঈদের প্রথম দিন সকাল থেকে চামড়া আসতে শুরু করে রাজধানীর লালবাগের পোস্তায়। ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে এসব চামড়া এনে জড়ো করেন মৌসুমী ব্যবসায়ীরা। পোস্তায় মাঝারি আকারে গরুর চামড়া বিক্রি হচ্ছে 400 টাকা, আর বড় আকারে গরুর চামড়া 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার চামড়ার দাম পাচ্ছেন না তারা। এজন্য মধ্যস্বত্বভোগীদের দৌরত্বকে দায়ী করছেন তারা। 1200 মাল আছে, বিক্রি হয় নাই, 700 টাকার দাম উঠছে, এখন মধ্যে ছাড়ি নাই মাল। আর খুচরা কিছু মাল ছিল, এগুলো বিক্রি হয়েছে 750 টাকা করে। গেছে বছর 900, 1000, 1100 এরকম গেছে, এবছর আরো খারাপ। আড়তদারদের দাবি, শ্রমিক ও অন্যান্য খরচ বাড়ায় কাঁচা চামড়ার দাম কিছুটা কম ধরছেন তারা। করোনা মানে গুটির মতো একটা দাগ হয়, ওই দাগের জন্য মালটা এবার দাম দিবে না টানেরালারা। কষ্ট এটা দেখে নিতে বলছে, এটার জন্য দামটা একটু কম। ঢাকার সিটির মালটাই আমাদের কাছে, ঢাকার বাইরের কোনো মাল নেই আমাদের কাছে, শুধু একমাত্র কেরানীগঞ্জ মানে জিঞ্জিরের মালটা আসবে। এছাড়া আমরা ঢাকার বাইরের কোনো মাল লবণ দিব না। কাঁচা চামড়ার ব্যবসায়ী নেতারা জানান, এবার 80 থেকে 85 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। সংগঠনটির অভিযোগ, এবারও লবণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা এখন যেটা আছে, গতবার 1 লাখ প্লাস ছিল, এই বছর একটু 10 to 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের গরুর আমদানিও কম হয়েছে, চামড়াও কম আমদানি হবে, এই পর্যন্তই। আর লবণের যে ব্যাপারটা বললেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমরা চাচ্ছি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এবার রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা, আর ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির চামড়া সংগ্রহের বিস্তারিত খবরাখবর জানাতে রাজধানীর পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহিদ আহমেদ। জনাব শাহিদ, পোস্তায় এই মুহূর্তে চামড়া সংগ্রহের কার্যক্রম আমাদেরকে জানান, নির্ধারিত দামে কি চামড়া বিক্রি হচ্ছে কিনা? দেখুন, আসলে প্রতি বছরই ঘুরে ফিরে এই প্রশ্নটা আসে যে আসলে নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা। পক্ষ বিপক্ষে নানা রকম মতামত এবং অভিযোগ থাকে। আপনার সাথে এই বিষয়ে আলোচনা করার আগে আমি ঠিক এই মুহূর্তে রাজধানীর পোস্তার সার্বিক চিত্রটা যদি একটু দেখাই দর্শকদেরকে। মূলত আসলে 12টার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পোস্তায় কোরবানির পশুর চামড়া আসতে শুরু করে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে সারা দেশ থেকে কিন্তু আসে। এবার কিন্তু শুধুমাত্র রাজধানীর চামড়াটা, কোরবানির চামড়াটা ঢাকায় আসছে। আজকে যে চামড়াটা আসছে, যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে রাজধানীর বাইরে চামড়াটা আসার জন্য বেশ কিছুদিনই কড়াকড়ি আরোপ করেছে। আপনি প্রতিবেদন যেমনটা দেখছিলেন, কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি ওরা যেটা বলছে যে গত বছরের তুলনায় প্রায় 15 থেকে 20 ভাগ কম হতে পারে। গত বছর শুধুমাত্র পোস্তাতে এই আড়তগুলোতে 1 লাখ পিস চামড়া লক্ষ্যমাত্রা থাকে। তারা যেটা বলছে 80-85 হাজার। একইভাবে সারা দেশে প্রাণী সম্পদ অধিদপ্তর তারা বলে প্রায় 1 কোটির উপরে গবাদি পশুর মজুদ, সেই হিসাবে 1 কোটি পিস চামড়া আশা করতে। তারা যেটা বলছে 80 থেকে 85 লাখ পিস হতে পারে। আর দামের বিষয়টা যদি লবণযুক্ত দামে হিসাব করা হয়, সেক্ষেত্রে প্রতিটি গরুর চামড়ার দাম কিন্তু 1200 থেকে 1350 টাকা পর্যন্ত আসে। কিন্তু আজকে রাজধানী আর চামড়া লবণ বাদে, অর্থাৎ যারা ব্যবসায়ী তারা বলছে প্রতিটি চামড়ার পেছনে তাদের গড়ে 350 থেকে 400 টাকা পর্যন্ত খরচ হয়। সেক্ষেত্রে এই দামটা যদি তারা বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু দামটা চলে আসে প্রায় 900 টাকা বা 1000 টাকা। কিন্তু এখানে সারাদিনে আমরা এসে দেখেছি যে এখনো পর্যন্ত বিভিন্ন মাদ্রাসা বা অন্যান্য মৌসুমী ব্যবসায়ী চামড়া আনছে।
প্রতিটি গরুর চামড়া যেগুলো সবচেয়ে ভালো বা বড় আকারে সেগুলো কিন্তু 750, 800 বা সর্বোচ্চ 850 টাকা দামে বিক্রি হচ্ছে, আর ছোটগুলো কিন্তু 350, 400, 500, 600 করে বিক্রি হচ্ছে। সময় মতো লবণজাত করা যাবে কিনা, এই ব্যবসায়ীরা কি বলছেন? লবণের পর্যাপ্ত সরবরাহ রয়েছে? লবণের পর্যাপ্ত সরবরাহের বিষয়টা যেটা হচ্ছে, সেক্ষেত্রে তারা সমিতি নেতারা বলছে লবণ নিয়ে এবারও এটা কারসাজি হচ্ছে, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আর যারা মৌসুমী ব্যবসায়ী অনেকে আসছেন, তারা কিন্তু একটু দূর থেকেই, উত্তরা থেকেও নিয়ে এসেছেন। তারা যেটা বলছে যে তাদের কাছে প্রশ্ন ছিল যে আপনার সরকার থেকে তো এবার বিনামূল্যে লবণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মৌসুমী ব্যবসায়ীর অভিযোগ যে তারা লবণটা কিন্তু তারা পাচ্ছে না, মাঝখানে এক শ্রেণী মধ্যস্বত্বভোগী শ্রেণী তারা কিন্তু এই লবণের সুবিধাটা নিচ্ছে। আর এখন কিন্তু লবণ মূলত প্রতিটি আড়তেই লবণ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে চামড়া আনার সঙ্গে সঙ্গে। সুতরাং প্রতি বছর আমরা যেটা দেখি যে লবণের বাড়তি দাম, লবণ যে কারসাজি বা লবণের যে সংকট, এটাও কিন্তু এবছর লক্ষণীয়। মানে যাদের জন্য আসলে লবণটা বাণিজ্য মন্ত্রক থেকে বিনামূল্যে বিতরণ করার কথা ছিল, তারা কিন্তু অনেকে কিন্তু এই চামড়া সংরক্ষণের জন্য যে লবণটা, সে লবণটা কিন্তু সঠিক সময় পায় না। যদি এক কথা আপনাকে বলা হয়, প্রথম দিনে চামড়া সংগ্রহ পুরোদমে চলছে পোস্তায়, লবণের কৃত্রিম সংকটের অভিযোগ নেতাদের, আর যারা মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু কম দাম পাওয়ার অভিযোগ করছে। সবকিছু মিশ্র প্রতিক্রিয়া আসলে প্রথম দিনে চামড়া। ধন্যবাদ শাহিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চামড়া সংগ্রহের খবরাখবর সাভার থেকে আমাদেরকে জানাবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের চামড়া শিল্প নগরীর প্রস্তুতি কি এবং এখন পর্যন্ত চামড়া সংগ্রহের কার্যক্রমের সবশেষ খবরাখবর আপনার কাছে কি আছে? দেখুন, সাভার চামড়া শিল্প নগরীর 142টি উৎপাদনে থাকা ট্যানারির মালিকরা কিন্তু ঈদে কাঁচা চামড়া সংগ্রহ করবে, তার কিন্তু তারা যাবতীয় প্রস্তুতি এরই আগে তারা সম্পূর্ণ করেছে। এবার ট্যানারি মালিকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবছর তারা 1,05,00,000 পিস কাঁচা চামড়া সংগ্রহ করবে। তারই লক্ষ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি আজকে ঈদের দিন দুপুর 2টার পর থেকে সাভার চামড়া শিল্পনগরের বিভিন্ন ট্যানারিতে কিন্তু কাঁচা চামড়া আসতে শুরু করেছে। এই কাঁচা চামড়াগুলো মূলত আসছে হচ্ছে রাজধানীর ঢাকা এবং এর আশেপাশে যে মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসাগুলো যে বিভিন্ন বাসাবাড়ি থেকে যে চামড়াগুলো সংগ্রহ করেছে, সেই মাদ্রাসার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ট্যানারিতে এই কাঁচা চামড়াগুলো সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ বিক্রি করা হচ্ছে। এবং এই শুধু মাদ্রাসা নয়, কিছু যে মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন তারা আড়তদারদের কাছে বিক্রি না করে আমরা দেখতে পেয়েছি যে অনেক ট্যানারি মালিকদের কাছে, ট্যানারি কর্তৃপক্ষের কাছে তারা সরাসরি বিক্রি করছে। আমরা দুপুরের পর থেকে ট্রাকে ট্রাকে কাঁচা চামড়া সাভার চামড়া শিল্প নগরের বিভিন্ন ট্যানারিতে ঢুকতে দেখেছি এবং সেই চামড়াগুলো কিন্তু ট্যানারি কর্তৃপক্ষ কিন্তু সেগুলো তারা বুঝে নিয়েছেন। গুনে গুনে সেই চামড়াগুলো তারা তাদের ট্যানারির ভেতরে ঢুকিয়ে তারা কিন্তু সেই কাঁচা চামড়ার যে পরবর্তী যে ধাপটি রয়েছে, লবণ দেওয়ার যে কাজটি রয়েছে, অর্থাৎ লবণ দেওয়ার পরে এই কাঁচা চামড়াগুলো তারা ওয়েট ব্লো সহ বিভিন্ন তাদের যে পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোতে তারা চলে যাবে। অর্থাৎ এই কাঁচা চামড়া নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য প্রধান যে উপকরণ লবণ দেওয়া, সেই লবণ দেওয়ার কাজটি করছেন এই ট্যানারি কারখানার কিছু শ্রমিকরা। আবার আমরা দেখতে পেয়েছি কিছু শ্রমিকরা যেই চামড়াগুলো কতটুকু গুণগত মান ভালো রয়েছে বা চামড়ার মধ্যে কোনো মাংস রয়েছে কিনা সেগুলো কিন্তু তারা ছাড়ানোর চেষ্টা করছেন এবং চামড়ার যে উচ্ছিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আলাদা করছেন। আমরা ট্যানারি মালিকদেরকে দেখতে পেয়েছি যে শুধু গরুর চামড়া নয়, এখানে কিন্তু আমরা এবছর বেশ কিছু ছাগলের চামড়া কিন্তু এই যে মাদ্রাসার পক্ষ থেকে যে নিয়ে আসা হয়েছে, সেই ছাগলের চামড়া কিন্তু আমরা ট্যানারি কর্তৃপক্ষদেরকে কিনে নিতে দেখেছি। এই দুপুরের পর থেকে সাভার চামড়া শিল্পনগরীতে যে চামড়াগুলো আসছে রাজধানীর আশপাশ থেকে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমাদেরকে ট্যানারি মালিকরা জানিয়েছেন সারা রাতব্যাপী তারা এই কাঁচা চামড়া সংগ্রহ করবে। এরপর থেকে তারা কাঁচা চামড়া সংগ্রহ, আগামীকালের পর থেকে তারা কাঁচা চামড়া সংগ্রহ করবে না। আর সপ্তাহখানিক পরে থেকে তারা দেশের বিভিন্ন আড়ত থেকে লবণজাত যে চামড়াগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করবে বলে ট্যানারি মালিকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ধন্যবাদ রুবেল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোরবানির ঈদ ঘিরে পশু বেচা কেনা, চামড়া পরিবহন, পশুর খাদ্য, লবণ, দা বটি, হাট ইজারা, রেমিটেন্স সহ নানা খাতে আর্থিক লেনদেন বেড়েছে, যা দেশের অর্থনীতির চাকায় আরও গতি সঞ্চার করেছে। এবছর কোরবানির অর্থনীতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে সঠিক পরিকল্পনা ও হিসাব না রাখায় সরকার রাজস্ব হারাচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের।
ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির আগে উপরে দেশে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়, যা অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে। এতে সমৃদ্ধ হয় দেশের জিডিপিও। এবছর প্রায় ১.১ কোটি পশু কোরবানির লক্ষ্য ঠিক করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গত বছরও কোরবানি হয়েছে ১,৪,০০,০০০ পশু, যার বেচাকেনায় লেনদেন হয় ৬৯,০০০ কোটি টাকার বেশি। এখন গরুর আমদানি প্রচুর আছে, এখন দেখা যাক বাজার অনুযায়ী কি দাম বিক্রি করা যায়। বড় গরুর চাহিদাও আছে, আবার মাঝারি গরুর চাহিদাও অনেক বেশি দেখা যাচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি গরু, মহিষ, দুম্বা বা ছাগল ও উটের জন্য বিক্রয় মূল্যের ৫% হারের রাজস্ব দিতে হয়, যার থেকে এবার সরকারের প্রায় ৬০ কোটি টাকার রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। প্রতিবছর শুধু ঈদুল আজহাতেই সংগৃহীত হয় মোট চামড়ার প্রায় ৬০%। এছাড়া লবণ, মশলা, ঈদের পোশাক, বিনোদন ও পর্যটন সহ আরও কয়েকটি খাতে মোট লেনদেন ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে আশা সংশ্লিষ্টদের। আমাদের পর্যাপ্ত চামড়া ট্যানারিতে মজুদ আছে, আমরা ওই পুঁজি ওখানে আটকে রয়েছে। যদি আমরা এটা বিক্রি করতে পারি তাহলে আমাদের টাকা বের হবে। তবে আমরা মনে করি যে চামড়া আসবে সেটা ব্যবস্থাপনাটাই একটা বড় চ্যালেঞ্জ। সার্বিকভাবে এই পশু বিক্রি বা বাজারজাতকরণের কিন্তু প্রকৃত চিত্র আমরা পাই না। তো সুতরাং এই খাত থেকে যে রাজস্ব আদায় হতে পারতো সরকারের, তো সেখান থেকে আসলে সরকার বঞ্চিত হচ্ছে। ১ লক্ষ কোটি টাকার যে একটা হিসাব নিকাশ আছে আর কি, তো আমার কাছে মনে হয় যে হয়তো পুরোপুরি ১ লাখ কোটি টাকা না হলেও কাছাকাছি হতে পারে। এদিকে বিভিন্ন স্থানে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতে দেশে প্রায় কয়েক লাখ লোকের কর্মসংস্থান তৈরি হয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশু কোরবানির পর রাজধানীর বেশিরভাগ জায়গায় দুপুরের মধ্যেই শেষ হয় দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ। অনেকেই সংগ্রহ করা মাংসের কিছু অংশ রেখে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। রাত পর্যন্ত জমে ওঠা ভ্রাম্যমাণ এসব বাজারে মাংস বিক্রি হয় মানভেদে ২০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে। রাজধানীতে এটি কোনো স্থানীয় বাজার নয়। বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির দানের মাংসই বিক্রি করছেন নিম্নবিত্ত ও দরিদ্ররা। বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা মাংসের কিছু অংশ নিজেদের জন্য রাখেন। নিম্ন আয়ের এসব মানুষের ফ্রিজ না থাকায় দীর্ঘদিন সংরক্ষণের সুযোগ নেই, তাই অতিরিক্ত মাংস বিক্রি করছেন এসব বাজারে। রাজধানীর মালিবাগ, মহাখালী, খিলগাঁও, মিরপুর সহ বিভিন্ন জায়গায় গড়ে ওঠে ভ্রাম্যমাণ এসব বাজার, যেখানে প্রতি কেজি কোরবানির মাংস বিক্রি হয় ২০০ থেকে ৭৫০ টাকার মধ্যে। জানা যায় মাংসের মানভেদেই ওঠানামা করে দাম। হয়তো ময়লা টলা ছিল ঘরে, ছাড়ি মাটি এগুলো নেয় না, এগুলো আমরা নিয়ে আসি চা পানটা খাওয়ার জন্য। এই ২-৪-১০ টাকা বেশি এগুলো দিয়ে হয়ে যায়। ৩০০ টাকার আছে, ৭০০ টাকার আছে, ৬০০ টাকার আছে, এখানে মিলেমিশে বিক্রি করতেছে। যারা নিম্নবিত্ত মানুষ, মানে অনেক টাকাতে মাংস কিনতে পারে না, তারা এখানে এসে অল্প টাকায় মাংস কিনে। মাংস নিয়ে বসার সাথে সাথে ভিড় জমান ক্রেতারা। যারা পশু কোরবানি দিতে পারেননি বা চক্ষু লজ্জায় কারো দরজায় যেতে পারেননি, তারাই মূলত এই বাজারের ক্রেতা। থেকে আইছি, মানে খাইলে দাম খেতাম, সেই জন্য কিনা লাগছে। দেখা যায় কষাই দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে, এভাবে দেখা যায় একটু কমে কেনা যায় আর কি দোকান থেকে। দুপুর থেকে রাত পর্যন্ত চলে অস্থায়ী বাজার। সাধারণ ক্রেতার পাশাপাশি বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ীরাও এখানে ভিড় জমান। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব নেয়ার ৮ মাস পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন নিজেদের কাজের অগ্রগতি তুলে ধরেছেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই আমলনামা তুলে ধরেন। সেখানে বলা হয়, বিডা বেজার মূল কার্যক্রম ৩টি অগ্রাধিকার নিয়ে পরিচালিত হচ্ছে। এগুলো হলো বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বিদ্যমান বিনিয়োগকারীদের জটিলতা নিরসন এবং দীর্ঘমেয়াদী বৈদেশিক বিনিয়োগ টানতে দেশের ভাবমূর্তি উন্নয়ন। প্রথম দিকে ২০০ জনের বেশি দেশি বিদেশি উদ্যোক্তা ও সিইওদের সঙ্গে পরামর্শ করে ৩০টি প্রধান পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে 18টি পদক্ষেপ নির্ধারিত সময়সীমার চেয়ে এগিয়ে রয়েছে, 7টি অন ট্র্যাক এবং 5টি পিছিয়ে রয়েছে বলে পোস্টে তুলে ধরেন আশিক। সিরাজগঞ্জে দেশের তৃতীয় ও উত্তরাঞ্চলের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, এসব কেন্দ্র থেকে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় কম খরচে সারা বছর বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এর আগে দেশের ফেনী ও কক্সবাজারে চালু করা হয় আরও 2টি বায়ু বিদ্যুৎ কেন্দ্র।
সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে উত্তরাঞ্চলের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে। 42 কোটি টাকার এই প্রকল্পের কাজ 1 বছরের মধ্যে শেষ হবার কথা থাকলেও নানা কারণে কাজ বন্ধ থাকে 5 বছরেরও বেশি সময়। 2024 সালে আবারও কাজ শুরু হয়। পরে চলতি বছরের এপ্রিলে চালু হয় 8 টারবাইনের 2 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি। 3 শিফটে পরিচালনায় লোকবল প্রয়োজন মাত্র 3 জন। এখান থেকে আমরা 8টা উইন্ড টারবাইন একসাথে কন্ট্রোল করতে পারি, আবার একটা একটা করে উইন্ড টারবাইন কন্ট্রোল করতে পারি। এখান থেকে বাতাসের গতিবেগ আমরা পর্যবেক্ষণ করতে পারি, বাতাস কীরকম আছে, উইন্ড টারবাইন কীরকম চলতেছে, কীরকম বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সবগুলো মেজারমেন্ট করতে পারি আমরা এখান থেকে। এর আগে ফেনীতে 7 কোটি ও কক্সবাজারের কুতুবদিয়ায় 12 কোটি টাকায় এ ধরনের 2টি বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। উত্তরাঞ্চলে এবারই প্রথম পরীক্ষামূলক প্রকল্প চালু হলো। এই প্রকল্পটি আসলে 2 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা পাইলট প্রকল্প। বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদ নদী যেহেতু আছে, এই নদ নদীগুলির তীরবর্তী এলাকায় কীরকম বায়ুবিদ্যুতের সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটাকে যাচাই করার জন্যই আমরা এই প্রকল্পটা করেছি। কর্মকর্তারা জানান, এই ধরনের একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র 20 থেকে 25 বছর পর্যন্ত চলে, আর প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করতে পারেন দেশের প্রকৌশলীরাই। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে এমন মন্তব্য করেন তিনি। করোনা মহামারীর চেয়েও শুল্কনীতি থেকে বেরিয়ে আসা জটিল ও বিপজ্জনক বলে মনে করেন গোপীনাথ। শিগগিরই এটি নিয়ন্ত্রণে আনা না গেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে উচ্চ সুদের হার ধরে রাখতে হচ্ছে, যার প্রভাব সমাজ ও কর্মসংস্থানের ওপরও পড়ছে। গীতা গোপীনাথ বলেন, উন্নয়নশীল দেশের অর্থনীতির স্থিতিশীলতার এখন অনেকটাই নির্ভর করছে ব্যাংকের বাইরের আর্থিক প্রবাহের ওপর। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।